বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে ভালো আছো। তোমরা স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি পারিবারিক এবং সামাজিক কর্মকাণ্ডেও তোমরা অংশগ্রহণ করে যাচ্ছ বলে আমরা আশা করি। যাই হোক, এই করোনাকালীন সময়ে যেন আমাদের একাডেমিক বা প্রাতিষ্ঠানিক পড়াশোনায় যেন বিঘ্ন না ঘটে সে ব্যাপারে তোমরা খেয়াল রাখবে। এ লক্ষ্যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সরকারি বিএল কলেজ খুলনা এই অনলাইন শিক্ষা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে। গত কয়েকটি ক্লাসের ন্যায় আমরা আবার আজকে হাজির হয়েছি। আজকেও মাস্টার্সের শিক্ষার্থী বৃন্দের জন্য ব্যবস্থাপনা চিন্তাধারা বিষয়ের একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমরা এর আগের সেশন বা ক্লাসগুলোতে বা পাঠগুলোতে আমরা দেখেছি কিভাবে ব্যবস্থাপনা চিন্তাধারার বিবর্তন বা বিকাশ সাধিত হলো সেই প্রাচীন যুগ থেকে অদ্যাবধি পর্যন্ত। আমরা প্রাচীন সভ্যতাগুলো, বিশেষ করে সভ্যতার চারণভূমি খ্যাত মেসোপটেমিয়া এবং মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতায় আমরা দেখেছি কিভাবে ব্যবস্থাপনা চিন্তাধারার অগ্রগতি সাধিত হয়েছিল। মাঝে আমরা মধ্যযুগ, শিল্প বিপ্লব সময় বা শিল্প বিপ্লবোত্তর আধুনিক যুগ, সে সময়ে আমরা অবশ্য পরবর্তীতে আরও দেখব, কিন্তু আমরা দেখি বর্তমানে আমরা ব্যবস্থাপনার কোন কোন অ্যাপ্রোচ বা কোন কোন তত্ত্বগুলো আমরা পেয়েছি। সেই তত্ত্বগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি আছে স্টুডেন্ট অফ মাস্টার্স লেভেল। যাই হোক, আমরা একটু দেখে নিই। আমরা জানি যে এখন আষাঢ় মাস চলছে, বর্ষাকাল। এই বর্ষাকালে আবার করোনার সময়ে তোমরা অবশ্যই ঘরবন্দি থাকবে, কিন্তু এই অ্যাপ্রোচগুলো যদি তোমরা এই ঘরবন্দি সময়ের মধ্যে একটু ক্লিয়ার করে ফেলতে পারো, তাহলে তোমাদের পরবর্তী যে প্রফেশনাল লাইফ বা কর্মজীবন, সেখানে তোমরা ভালো করবে বলে আমরা আশা করি। হ্যাঁ, দেখো, আমরা প্রথমে যে অ্যাপ্রোচটি নিয়ে কথা বলবো, যেটি সর্বাধিক বহুল ব্যবহৃত, সেটি হলো এম্পাইরিক্যাল বা কেস অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটি অবশ্য আমরা অনার্সে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট সহ অন্যান্য কোর্সগুলোতে কিছুটা হলে আমরা পেয়েছি, কিন্তু এই ব্যবস্থাপনা চিন্তাধারায় আমরা সমস্ত অ্যাপ্রোচগুলো বা তত্ত্বগুলো আমরা একসাথে নিয়ে আসব। মাস্টার্সের মুখ্য উদ্দেশ্যই হলো যে সমস্ত নলেজগুলোর মধ্যে একটা ইন্টারলিঙ্ক তৈরি করা। যাই হোক, এই এম্পাইরিক্যাল আর কেস অ্যাপ্রোচ আর কেস স্টাডিজের মূল যে কথা, সেটি হলো এক্সপেরিয়েন্স থেকে, স্টাডিজ এক্সপেরিয়েন্স থ্রু কেসেস। বিভিন্ন কেস বা বিভিন্ন যে অ্যাক্টিভিটিসগুলো, সে অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছি, আমাদের ব্যবস্থাপনা বিদগণ যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছেন, যে সাকসেস এবং ফেলিওরগুলো তারা পেয়েছেন, সেটি বিভিন্ন লেভেলের ব্যবস্থাপনায় প্রয়োগ করা। এটি হলো এম্পাইরিক্যাল আর কেস অ্যাপ্রোচের মূল কথা। নেক্সট আমরা দেখি যে এই এম্পাইরিক্যাল আর কেস অ্যাপ্রোচের একটা আমরা ডায়াগ্রাম তৈরি করেছি। দেখো, কেস, যে কোনো একটা ঘটনা আর কেস সাধিত হতে গেলে কিন্তু একটি সিচুয়েশনের প্রয়োজন পড়ে। সেই সিচুয়েশনটা কেন সংগঠিত হয়, সেটিও কিন্তু একটি বিবেচ্য বিষয়। সেই সিচুয়েশনের ফলে কিন্তু হয় সাকসেস আসে আর ফেলিওর আসে। তাহলে সাকসেস যদি আসে, তাহলে আমরা ওই কাজটা আপাতত সম্পন্ন করি, কিন্তু যদি আবার ফেলিওর হয়,
তাহলে আবার আমরা রিপিটেশন করি। এটিই হলো এম্পাইরিক্যাল অর কেস অ্যাপ্রোচের মূল কথা। আমরা দেখি আরেকটি ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটি ডি গ্রুট নামক একজন বিখ্যাত ব্যবস্থাপনাবিদ দিয়েছেন। এখানে অবজারভেশন এটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো কেস আর যে কোনো ঘটনা অবজারভেশন অবজার্ভ করে সেখান থেকে ইন্ডাকশন আমরা করি। ইন্ডাকশন যে অ্যাপ্রোচ আমরা এর আগে দেখেছি, বা সেখান থেকে ডিডাকশন করি, সেখান থেকে আমরা যে ফাইন্ডিংসগুলো পাই সেইগুলো, অথবা যে হাইপোথিসিসগুলো আমরা অ্যাজিউম করি সেইগুলো টেস্ট করি। বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল যে টুল বা হাইপোথিসিস টেস্টিং যে টুলগুলো আছে, টেস্টগুলো আছে, তার মাধ্যমে করে আমরা একটি ইভ্যালুয়েশনে পৌঁছাই। এভাবে কিন্তু আমরা একটা ডিসিশন মেক করি। ব্যবস্থাপনাবিদের কিন্তু একটি অন্যতম বা একজন ব্যবস্থাপকের একটি অন্যতম প্রধান কাজ কিন্তু টু মেক এ বেটার ডিসিশন ফর অ্যাচিভিং দ্য অর্গানাইজেশনাল গোল। সুতরাং এই সুন্দর একটি ডিসিশন মেক করতে কিন্তু এই এম্পাইরিক্যাল অর কেস যে সাইকেলটা, এটি কিন্তু সো মাচ ইফেক্টিভ। ম্যানেজারিয়াল রোলস অ্যাপ্রোচ। হ্যাঁ, আমরা জানি যে 10টি ম্যানেজারিয়াল রোলস আছে। তোমরা এর আগে দেখেছ মোট 10টি, কিন্তু এই প্রধানত যে তিনটি রোল, এই তিনটি রোল তোমরা জানো। প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অনার্স প্রথম বর্ষে ছিল ইন্টারপার্সোনাল রোল, একজন ম্যানেজারের থাকবে। ইনফরমেশনাল রোল তিনি প্লে করবেন, আর যেটি এর আগে আমরা বললাম ডিসিশন রোল। ইন্টারপার্সোনাল রোল 3টি, ইনফরমেশনাল রোল 3টি, ডিসিশন রোল কিন্তু 4টি। এই মোট 10টি রোল একজন ম্যানেজার প্লে করে থাকেন একটি অর্গানাইজেশনে, এবং এইভাবে উনি কি করেন, ফাইনালি একটা ডিসিশন মেক করেন টু আর্ন প্রফিট অর টু অ্যাকমপ্লিশ দ্য সিলেক্টেড এইমস অর গোলস। হ্যাঁ, এই যে এখানে দেখো তোমাদের সামনে উদ্ভাসিত হচ্ছে ইন্টারপার্সোনাল যে গোলগুলো আছে। ইন্টারপার্সোনাল গোল 3টি। ফিগার হেড হিসেবে একজন ম্যানেজার কাজ করবেন, লিডার হিসেবে কাজ করবেন, সাথে সাথে লিয়াজিয়ন বা সমন্বয় কারক হিসেবে কাজ করবেন। এটি হলো ইন্টারপার্সোনাল রোলস অফ এ ম্যানেজার অফ এনি অর্গানাইজেশন। সেকেন্ড হলো ইনফরমেশনাল রোল। উনি 3টি কিন্তু ইনফরমেশনাল রোল প্লে করেন। একটি হলো মনিটর, আরেকটি ডিসেমিনেটর, আরেকটি স্পোক্স পারসন হিসেবে। যাক, আমরা ডিটেলস ব্যাখ্যায় যাব না, আমরা জাস্ট দেখছি অ্যাপ্রোচগুলো। ডিসিশনাল রোলস, একজন ম্যানেজার কিন্তু অ্যাজ এ এন্টারপ্রিনার, অনেক সময় উনি এন্টারপ্রিনার হিসেবে কাজ করেন। ডিস্টারবেন্স হ্যান্ডলার, অনেক সময় উনি কি করেন, একটি অর্গানাইজেশনে যে ডিস্টারবেন্স বা সমস্যাগুলো সৃষ্টি হয়, উদ্ভূত যে বিপর্যয়কর পরিস্থিতি, ওইগুলো কিন্তু তিনি সুচারুরূপে হ্যান্ডেল করেন। রিসোর্স অ্যালোকেটর, অর্গানাইজেশনে যে রিসোর্সগুলো আছে উনি কিন্তু বন্টন করেন অত্যন্ত রিজনেবল ওয়েতে। নেগোশিয়েটর হিসেবে কিন্তু উনি কাজ করেন। এই ম্যানেজমেন্ট রোলস অ্যাপ্রোচটি কিন্তু দিয়েছেন মিন্টসবার্গ, ওরা জানো অলরেডি। যাই হোক, আমরা এরপরে নেক্সট আমরা দেখি কন্টিনজেন্সি অর সিচুয়েশনাল অ্যাপ্রোচ। দ্যাট ইজ সো মাচ ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোচ ইন এনি ম্যানেজার অর ইন এনি অর্গানাইজেশন। কন্টিনজেন্সি অর্থাৎ উদ্ভূত পরিস্থিতি, হঠাৎ করে একটি পরিস্থিতি, একটি সার্কামস্টেন্সেস সৃষ্টি হলো, তখন কি করবে একজন ম্যানেজার? এই পরিস্থিতিতে কিন্তু অর্গানাইজেশনাল যে বিহেভিয়ার প্যাটার্ন সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। এটি কিন্তু একটি অর্গানাইজেশনের যে প্রিয়র কালচার, সেই কালচারের উপরে বেস করে কিন্তু সিচুয়েশনটা উনি হ্যান্ডেল করবেন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা নেক্সটে দেখি ম্যাথামেটিক্যাল আর ম্যানেজমেন্ট সায়েন্স অ্যাপ্রোচ। এটি কিন্তু বর্তমানে, একসময় ম্যানেজমেন্ট ছিল আর্টস। আমরা আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি
প্রাচীন যুগে কিন্তু ব্যবস্থাপনা কিন্তু ছিল কলা বা আর্টস। পরবর্তীতে সভ্যতার বিবর্তনের সাথে সাথে বিশেষ করে শিল্প বিপ্লব বা শিল্প বিপ্লবোত্তর সময়ে কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু আর আর্টস হিসেবে থাকে নাই। দেখা যাচ্ছে যে বর্তমানে আমরা বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রসেস ইউজ করছি, বিভিন্ন ম্যাথামেটিক্যাল মডেল আমরা ইউজ করছি, এমনকি ইকোনমেট্রিক্সের মতো একটি আপডেট সাবজেক্ট কিন্তু আমরা টু টেক ডিসিশন ফর এনি অর্গানাইজেশন অ্যাজ এ ম্যানেজার, একজন ম্যানেজার কিন্তু এগুলো ব্যবহার করছেন। সুতরাং ইটস সো মাচ ইম্পর্ট্যান্ট ফর এনি ম্যানেজার অর এনি অর্গানাইজেশন। ওকে, দেখো ডিসিশন থিওরি অ্যাপ্রোচ। হ্যাঁ, ডিসিশন মেকটা আমি আগেই বলেছি যে একজন ম্যানেজারের এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোল, ভাইটাল রোল। যে উনি একটা বেটার ডিসিশন নেবেন, ওনার ডিসিশনের যদি কোনো ব্যত্যয় ঘটে বা ত্রুটি ঘটে তাহলে কিন্তু প্রতিষ্ঠান দীর্ঘস্থায়ী লং টার্মে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই ডিসিশন মেকিং প্রসেস কিন্তু এই ডিসিশন থিওরি অ্যাপ্রোচে দেওয়া হয়, যদি প্রত্যেকটি অ্যাপ্রোচের কিন্তু আবার লিমিটেশান আছে। তা লিমিটেশানগুলো আমরা সাথে সাথে দেখব, আরও ডিটেলস আমরা পরবর্তীতে আলোচনা করব। যাই হোক, তোমরা মূল যে কথাটা, তোমরা একটা অ্যাপ্রোচের সাথে আর একটা অ্যাপ্রোচের একটা লিঙ্ক করো। এই লিঙ্কটা কিন্তু আগের ক্লাসগুলোতে বা আগের ইয়ারগুলোতে কিন্তু ছিল না, যেটি মাস্টার্সে হয়ে থাকে। রিইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ। হ্যাঁ, রিইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচটা কি? দেখো, আমি বোল্ড করে দিয়েছি, কনসার্নড উইথ ফান্ডামেন্টাল রিথিঙ্কিং। একেবারে মৌলিক যে বিষয়গুলো আমরা মনে করি যে এই একসময় মনে করা হতো, মৌলিক বিষয়গুলো পরিবর্তন করা যাবে না। কিন্তু এই রিইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচে বিখ্যাত ব্যবস্থাপনাবিদগণ বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে অর্থাৎ কন্টিনজেন্সি আর উদ্ভূত পরিস্থিতিতে কিন্তু অনেক সময় ফান্ডামেন্টাল যে রুলগুলো আছে সেগুলো কাজ নাও করতে পারে। ফলশ্রুতিতে কিন্তু রিভাইজের প্রয়োজন হতে পারে। একেবারে ফান্ডামেন্টাল যে থিঙ্কিং বা কনসেপ্ট বা থিওরিগুলো, সেটি হলো রিইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচের মূল কথা। যেমন প্রকৌশল বিদ্যায় তারা বিভিন্ন অবসোলেট প্রোডাক্টগুলো অথবা ওয়েস্টগুলো রিইঞ্জিনিয়ারিং করে থাকে, ঠিক ম্যানেজমেন্টেও কিন্তু বিভিন্ন থিঙ্কিংগুলার কিন্তু রিশেপ বা রিথিঙ্কিং করার প্রয়োজন পড়ে। তা আমরা ম্যানেজমেন্টের ভাষায় রিথিঙ্কিংকে রিইঞ্জিনিয়ারিং বলছি। ইট ইজ টোটালি ডিফারেন্স ফ্রম পিওর ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন। ওকে, সিস্টেম অ্যাপ্রোচ ইজ সো মাচ ইম্পর্ট্যান্ট। দ্যাট ইজ, দেখো আমি বোল্ড করে দিয়েছি, দ্যাট ইজ ইন্টারডিসিপ্লিনারি স্টাডি অফ সিস্টেমস। তুমি একটা প্রতিষ্ঠানের সিস্টেম ইনস্টল করবে, তুমি একটি প্রতিষ্ঠানের সিস্টেম চালু করবে, সেখানে কিন্তু তোমাকে ইন্টারডিসিপ্লিনারি যে সাবজেক্টগুলো বা ডিসিপ্লিনগুলো, সেই সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু একটা লিঙ্ক করতে হবে। লিঙ্ক করে তোমাকে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। একটি সিস্টেম ডেভেলপ করে ফেললে সেটি রিভাইজ করা কিন্তু অত্যন্ত কঠিন। যাই হোক, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, সাপোজ তুমি একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, তোমার প্রতিষ্ঠানে তথ্য যোগাযোগ প্রযুক্তি নাই, আধুনিক যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, কিন্তু কাস্টমারদের বা ক্লায়েন্টদের ডিমান্ড কিন্তু, যেমন দেখো এখন করোনাকালীন সময়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি। হঠাৎ করে একটা প্রতিষ্ঠান কিন্তু এটি ইনস্টল বা এটি কিন্তু ফরম্যাট করতে পারবে না, ফরমেশন করতে পারবে না। এই জন্য আগে থেকে কিন্তু ভাবতে হবে এবং অপশন রাখতে হবে যেন কোথাও কোনো ত্রুটি না হয়। যেমন এখানে যে দেখো 2 নম্বর যে পয়েন্ট, সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে সিস্টেম ইজ এ কোহেসিভ কংগ্লোমারেশন অফ ইন্টাররিলেটেড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট পার্টস। হ্যাঁ, কংগ্লোমারেশন মানে একত্রীকরণ, কি একেবারে একটার সাথে আরেকটা যে ডিসিপ্লিন, একেবারে ডিপেন্ডেন্ট যে ইন্টারডিপেন্ডেন্ট যে ডিসিপ্লিনগুলো, যেমন ব্যাংকের সাথে কিন্তু ব্যাংকে একসময় মনে করা হতো এখানে
যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট তাদের জন্য ব্যাংক না। এখন দেখো, এখন কিন্তু ব্যাংকে যারা সিএসসির স্টুডেন্ট তাদেরও কিন্তু অত্যন্ত প্রয়োজন বেশি। দেখো ফাস্ট ট্র্যাকগুলোতে সেখানে কিন্তু এখন নিয়োগ দিচ্ছে ইঞ্জিনিয়ারদের, কারণ ফাস্ট ট্র্যাকে যে কোনো সময় যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে। সেখানে কিন্তু একজন ইঞ্জিনিয়ার যদি থাকে, সিভিল ইঞ্জিনিয়ার বলো আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলো আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলো, সে কিন্তু ওইটার সাথে সাথে মেরামত করে ফেলতে পারবে, রিপেয়ার করে ফেলতে পারবে, অথবা যেখানে ত্রুটি আছে সেই ত্রুটিটা উনি কাটিয়ে উঠতে পারবে। সুতরাং এখন কিন্তু একটা ডিসিপ্লিনের সাথে আর একটা ডিসিপ্লিন ইন্টারডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টার রিলেটেড হয়ে গেছে। এই কারণে সিস্টেম অ্যাপ্রোচটা অত্যন্ত ভাইটাল হয়ে পড়েছে। দেখো কমপ্লেক্স সিস্টেম, এখানে অনেকগুলো থিওরির কথা আমরা এর আগেও দেখেছি, বা আমরা নেক্সট চ্যাপ্টারগুলোতে এগুলো আরও ডিটেলসে দেখব। গেম থিওরি আমরা শুধুমাত্র এর আগে দেখেছি সামরিক ক্ষেত্রে এবং রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে। ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু এটি হতে পারে, আমরা নেক্সট চ্যাপ্টারগুলোতে দেখব। আরেকটা বিষয় বলি, যেমন এই যে কালেকটিভ বিহেভিয়ার, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, ইন ডিটেলসে আমাদের যাওয়ার সুযোগ খুব কম আপাতত, যেহেতু ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, একেবারে প্রাথমিক যে প্রথম যে অধ্যায়, সেখানে আমরা পুরো যে কোর্সের একটা ওভারভিউ আমরা দিয়ে দিচ্ছি অ্যাপ্রোচগুলোর। নেক্সট আমরা দেখি সোশিও টেকনিক্যাল সিস্টেম অ্যাপ্রোচ, সো মাচ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, একসময় মনে করা হতো যে পার্সোনাল অ্যাটিটিউড বা গ্রুপ বিহেভিয়ার অথবা অর্গানাইজেশনাল কালচারের উপরে টেকনোলজির ইফেক্টটা খুব কম, কিন্তু এখন কিন্তু সেটি না। এখন কিন্তু টেকনোলজির ইফেক্ট অনেক বেশি, এবং এই টার্মিনোলজিটা কিন্তু এখন ব্যাপক আকারে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হচ্ছে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড বিজনেস অর্গানাইজেশনগুলোতে, অ্যাজ ওয়েল অ্যাজ আদার সার্ভিসেস অর্গানাইজেশনগুলোতেও হচ্ছে। যাই হোক, আমরা যেহেতু বিজনেস ওরিয়েন্টেড, সেহেতু আমরা বিজনেস অর্গানাইজেশনেই দেখি। বিজনেস পার্সপেক্টিভে আর ম্যানেজারিয়াল পার্সপেক্টিভে যদি আমরা দেখি, তাহলে দেখব যে সোশিও টেকনিক্যাল সিস্টেমটা কিন্তু এখন অ্যাডাপ্ট হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনগুলোতে। যেমন ব্যাংকের কথাই যদি বলি, ব্যাংক কিন্তু তারা কিন্তু সোসাইটির বাইরে না, তারা সোসাইটির বিভিন্ন মানুষের সাথে তাদের ওঠা বসা, তাদের ট্রানজ্যাকশান, তাদের বিজনেস। বাট সেখানে কিন্তু একেবারে একজন অশিক্ষিত মাছ ব্যবসায়ী তার সাথে যেমন সোশিওলজি আর সামাজিক বিজ্ঞানের যে থিওরিগুলো ব্যবহার করা হচ্ছে, যে রোলগুলো আমরা এর আগে দেখলাম, ইন্টারপার্সোনাল রোল, হিউম্যান বিহেভিয়ার, এগুলা খুব ভালোভাবে কিন্তু ব্যাংকের এমপ্লয়িরা ব্যবহার করছে। সাথে সাথে কিন্তু টেকনোলজি বা বিভিন্ন টেকনিক্যাল যে অ্যাডভান্সমেন্টগুলো, টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্টগুলো, সেগুলো কিন্তু তারা অ্যাডাপ্ট করছে। যাই হোক, আমরা নেক্সট দেখি কোঅপারেটিভ সোশ্যাল সিস্টেম। হ্যাঁ, এটি অনেকটা সোশিও কালচারাল সিস্টেমের সাথে রিলেটেড। দেখো, কনসার্ন উইথ বোথ ইন্টারপার্সোনাল অ্যান্ড গ্রুপ বিহেভিয়ার, এই দুইটার মধ্যে সামঞ্জস্য করা। একসময় বিভিন্ন মানুষ মনে করতো যে আমি সেলফ ডিপেন্ডেন্ট, তারা অন্যদের সাথে মিশতে চাইতো না। অনেক পেশাজীবী ছিল, কিন্তু এখন প্রত্যেক পেশাজীবী অন্য পেশাজীবীর উপরে কিন্তু নির্ভরশীল হয়ে পড়ছে। এই করোনাকালীন সময়ে তোমরা দেখো, একজন অনেক ধনী, সেও কিন্তু যারা সমাজের অন্য পেশাজীবীদের গুরুত্ব দিত না, সেও কিন্তু এখন বাধ্য হচ্ছে কিন্তু একজন পুলিশের কাছে বা মনোবিজ্ঞানীর কাছে যেতে বাধ্য হচ্ছে। সবসময় টাকা দিয়ে সব কিছু হয় না। যাই হোক, এই ইন্টারপার্সোনাল এবং গ্রুপ বিহেভিয়ার, এই দুইটা কংগ্লোমারেট বা অ্যাকুমুলেট করা হচ্ছে এখন। গ্রুপ বিহেভিয়ার, হ্যাঁ, এই যে একই কথা, এমফেসাইজ বিহেভিয়ার অফ পিপল ইন গ্রুপ।
এইটার উপরে জোর দেওয়া হচ্ছে, গ্রুপ বিহেভিয়ার উপরে সোশ্যালজি এবং এখানে সোশ্যাল সাইকোলজি পার্সপেক্টিভে। এটা কিন্তু মনে হয় সোশিওলজি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি। সুতরাং বিজনেস আর ম্যানেজমেন্ট স্টাডিজ কিন্তু এখন শুধুমাত্র আর অ্যাকাউন্টিং বা কিছু হিসাব নিকাশের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। এখন কিন্তু আমাদের সোশ্যালজি জানতে হচ্ছে এবং সাইকোলজি, সোশ্যাল সাইকোলজি আমাদের জানতে হচ্ছে। এবং এইভাবে কি হচ্ছে, যেটাকে আমরা লার্জলি বলছি অর্গানাইজেশনাল বিহেভিয়ার, যেটা আমাদের অন্যতম একটি সাবজেক্ট আমাদের ব্যাচেলরে অনার্স থার্ড ইয়ারে ছিল। এটি কিন্তু গ্রুপ বিহেভিয়ার অ্যাপ্রোচ। এখন কিন্তু বিবিআর আগের মতো নাই, একসময় বিকম ছিল, এখন কিন্তু সেটি হয়ে গেছে বিবিএ। ওকে, আমরা নেক্সট দেখি ইন্টারপার্সোনাল বিহেভিয়ার। হ্যাঁ, এটিও ওই আগেরগুলোর সাথে অনেকটা ডিপেন্ডেন্ট, কিন্তু একটু ডিফারেন্স আছে। এখানে ইন্ডিভিজুয়াল সাইকোলজিটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা ম্যাকিনসি 7 ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ। এই 7টা যে এস, এই 7টা এস কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনে থাকতে হবে। তোমরা যখন কোনো অর্গানাইজেশনে চাকরি করবে সেখানে কিন্তু এই 7টা অ্যাপ্রোচ তোমাদেরকে এনশিওর করতে হবে। ফার্স্টলি স্ট্র্যাটেজি, স্ট্রাকচার থাকতে হবে, একটি সুন্দর সিস্টেম থাকতে হবে। সে অর্গানাইজেশনের ইন্টারপার্সোনাল, একেবারে পার্সোনাল অথবা একেবারে অর্গানাইজেশনাল গ্রুপ ওয়াইজ একটা স্টাইল থাকতে হবে। একেবারে স্টাফিংটা থাকতে হবে। আমাদের হেনরি ফাইল যেটা বলে গেছেন, ফাদার অফ মডার্ন ম্যানেজমেন্ট, শেয়ার্ড ভ্যালু থাকতে হবে। একটা ভ্যালু কিন্তু একটা অর্গানাইজেশনের ভ্যালু বা মূল্যবোধ একটা বড় সম্পদ, এই সম্পদটা থাকতে হবে। এবং স্কিল ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এগুলো কিন্তু আমাদের করতে হবে। লিমিটেশনগুলো তোমরা সাথে সাথে একটু দেখো। আমাদের সময় এখন টিকিও টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, যেটি ডেমিং, তোমরা ডেমিংয়ের নাম শুনেছ, যাকে বলা হয় এই যে জাপানের অর্থনৈতিক অগ্রগতির মহানায়ক। ইনি কিন্তু আসলে জাপানিজ না, ইনি কিন্তু একজন আমেরিকান হয়েও কিন্তু জাপানের এই যে অর্থনীতি শুধু না, তাদের যে টেকনোলজিক্যাল এবং ইকোনমিক্যাল যে উত্থান, সেটার সাথে ইনি জড়িত। ইনার কোন অ্যাপ্রোচে টিকিএমে উনিকে বলছেন ডিপেন্ডেবল প্রোডাক্ট হতে হবে, একেবারে নির্ভরযোগ্য স্যাটিসফাইং প্রোডাক্ট হতে হবে এবং সার্ভিস। জাপান কিন্তু আগে চায়নার মতো একেবারে সস্তা প্রোডাক্ট তৈরি করত। জুরানের নাম তোমরা শুনেছ অবশ্যই। উনিও কিন্তু কি বলছে, প্রোডাক্ট সার্ভিসটা ফিট হতে হবে ইউজের সাথে। অনেক সময় তারা চিন্তা করতো না, তারা মনে করতো যে কাস্টমাররা একটা কোনো রকমে তাদের কাছে বিক্রি, সেলস অ্যাপ্রোচে তারা ছিল। তোমরা মার্কেটিংয়ে 5টা অ্যাপ্রোচ দেখেছ মার্কেটিং ফিলোসফিতে। কিন্তু জুরান কি বলে যে না, আফটার সেল সার্ভিসটাও দিতে হবে। কোন প্রোডাক্টে যদি তারা কাস্টমাররা যদি আনইজি ফিল করেন, তাহলে অবশ্যই তারা কি করবে, সেটি যেন কোম্পানির সাথে তারা নেগোসিয়েট করে অথবা কোম্পানিকে জানায় এবং কোম্পানি যেন আফটার সেল সার্ভিসের ব্যবস্থা করে। এবং ক্রসবি কোয়ালিটি রিকোয়ারমেন্টটা, ওনাকে আবার কোয়ালিটি কন্ট্রোলের জনকও বলা হয়ে থাকে। এগুলো কিন্তু টিকিএম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, যেটা আমরা সামনে চ্যাপ্টারগুলোতে ডিটেলস আমরা আলোচনা করব। হ্যাঁ, তোমরা দেখো অপারেশনাল অ্যাপ্রোচ, এই জায়গাটা কিন্তু আগে ছিল না। বর্তমান ব্যাংকগুলোতে গেলে তোমরা দেখবে একজন অপারেশন ম্যানেজার থাকেন। উনি কি করেন, ড্রস টুগেদার প্রিন্সিপালস, টেকনিক, নলেজ ফ্রম আদার ম্যানেজারিয়াল অ্যাপ্রোচ। হ্যাঁ, উনি কিন্তু একেবারে কোম্পানির বা প্রতিষ্ঠানের ইন্টারনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকেন। উনি শুধুমাত্র যে ম্যানেজারিয়াল কাজগুলো করেন তা না, নন ম্যানেজারিয়াল কিছু কাজও উনি করে থাকেন। নন ম্যানেজারিয়াল কাজের মধ্যে যেমন কিছু টেকনিক্যাল কাজ, এটিও কিন্তু অপারেশনাল অ্যাপ্রোচের অন্যতম কথা। ওকে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। তাহলে এই অ্যাপ্রোচগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই অ্যাপ্রোচগুলো না হলে কিন্তু ম্যানেজমেন্ট থট, এই অ্যাপ্রোচগুলোই কিন্তু এতদিন ধরে এসেছে। এই যে আমরা যে প্রাচীন সভ্যতা দেখলাম, মেসোপটেমিয়া সভ্যতা থেকে, প্রাচীন যুগ থেকে, তারপরে মধ্যযুগ, তারপর শিল্প বিপ্লবকালীন সময়, শিল্প বিপ্লবোত্তর আধুনিক যুগ,
বা বর্তমান আধুনিক যুগ, এই যে সময়ে বিশাল একটা সময়ে প্রায় 5,000 বছরে কিন্তু এই অ্যাপ্রোচগুলো, এই যে 10-15টা অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচগুলোই কিন্তু এসেছে, পেয়েছি। অনেক অ্যাপ্রোচ এসেছে, বাট সবগুলো আমরা অ্যাকসেপ্ট করিনি। তা এই অ্যাপ্রোচগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, একেবারে ওয়াইডলি, ব্রডলি ইউজ হচ্ছে সাফল্যের সাথে। এবং প্রোডাকশন বলো, ম্যানুফ্যাকচারিং বলো, সেটি প্রোডাক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন আর সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আর নলেজ বেসড ইকোনমি বলো আর নলেজ বেসড সোসাইটি, সব জায়গাতে কিন্তু ইউজ হচ্ছে সাফল্যের সাথে। সুতরাং অ্যাজ এ স্টুডেন্ট অফ মাস্টার্স লেভেল, you should to know clearly or smoothly and to ensure this approach smoothly and clearly. ওকে, এগুলো কিন্তু একেবারে তোমাদের মাথার মধ্যে থাকতে হবে মাস্টার্সের স্টুডেন্ট হিসেবে। অনার্সে কিন্তু এইগুলো একসাথে ছিল না, কোনোটা ছিল এক ইয়ারে, আরেকটা ছিল আরেক ইয়ারে, এইরকম, বা এক ইয়ারের এক সাবজেক্টের মধ্যে ছিল না, 2-3টা সাবজেক্টের মধ্যে ছিল। সেখানে মাস্টার্সে ম্যানেজমেন্ট থটের মধ্যে কম্বিনেশন হচ্ছে। ওকে, তোমরা এগুলো দেখো। পাশাপাশি যেহেতু উচ্চশিক্ষায় আছো, উচ্চতর লেভেলের স্টুডেন্ট, শুধু পুঁথিগত বিদ্যা না, একাডেমিক বই পুস্তকের বাইরে কিন্তু তোমাদেরকে জার্নাল, বিভিন্ন জার্নাল, বিশেষ করে ইন্টারনেট থেকে তোমাদের আরও জানতে হবে। ওকে, ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ।